চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক বন্ধুদের। আজকের এই মুহূর্তে রাজ্য দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ আমরা বিস্তারিত দেখে নেব। বিস্তারিত সংবাদে যাবার আগে একটা রিকোয়েস্ট রাখছি, কোন এলাকা থেকে কোন জেলা থেকে সংবাদ দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের সংবাদগুলি যদি আপনার ভালো লেগে থাকে, নিয়মিত দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। নবান্ন অভিযানে অশান্ত বাংলা, গ্রেপ্তার 220। আজ বনত ডাকল বিজেপি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি দেখা গেল মঙ্গলবার। ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন থেকে আন্দোলনকারী পুলিশের মধ্যে জোরদার সংঘর্ষ জায়গায় জায়গায়। দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। নবান্ন অভিযানে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে মোট 220 জনকে। শুধুমাত্র কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 126 জন, তাদের মধ্যে 103 জন পুরুষ এবং 23 জন মহিলা। রাজ্য পুলিশের হাতে ধৃতের সংখ্যা 94 জন। নবান্ন অভিযানে মোট 15 জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার দাবি, বিচারের দাবিকে লাঠি, কাঁদানে গ্যাসের আর জলকামান দিয়ে দমিয়ে দিতে চেয়েছে রাজ্য প্রশাসন। প্রশাসনের এই ভূমিকায় দেশের ভাবাবেগ অপমানিত হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যের রাজ্যপাল। মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচি যখন শেষের দিকে, তখন বিজেপির তরফে ঘোষণা করা হয় বুধবার আজ 12 ঘন্টার বাংলা বনদের ডাক দিচ্ছে বিজেপি। তার বিরোধিতা করে রাজ্যের শাসক দল থেকে রাজ্য প্রশাসন জানিয়ে দিয়েছে বুধবার আজ স্বাভাবিক থাকবে বাংলার জনজীবন। সরকারি অফিস খোলাই থাকছে আজকে। অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানাচ্ছেন, পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছেন, বাম জমানা হলে গুলি চলত এদিন। নবান্ন অভিযান চলার মাঝে কখনো বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনো আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করলেন মঙ্গলবার। পুলিশ যেভাবে মঙ্গলবারের পরিস্থিতি সামলেছে তার প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। সিপিএমের জমানায় বুদ্ধবাবুর পুলিশ কোচবিহারে 5 জনকে গুলি করে মেরে দিয়েছিল, কিন্তু এখানে পুলিশ যথেষ্টই সংযত, দাবি কুণাল ঘোষের। সবাই দেখেছে কারা হামলা করেছে, কারা ব্যারিকেড ভাঙার জন্য এগিয়ে গিয়েছে। পুলিশ ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে যতটুকু করতে হয় ততটুকুই করেছে, দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। অপরদিকে আজকে বাংলা জুড়ে বিজেপির ডাকা বুধবারের আজকের 12 ঘন্টার ধর্মঘট প্রতিহত করে জনজীবন পুরোপুরি স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপ নবান্নের, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সরকারি কর্মীদের হাজিরা স্বাভাবিক রাখতে হবে আজকে নির্দেশ নবান্নের। জানানো হয়েছে, বুধবার কোনো ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না সরকারি কর্মচারীরা। সমস্ত সরকারি সরকার পোষিত সংস্থা খোলা থাকবে, হাজিরা স্বাভাবিক রাখতে হবে। যদি কেউ এদিন অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে তার বেতন তিনি পাবেন না। ভারত বিরোধী পোস্টে সমর্থন, চরম শাস্তি। বাংলাদেশি ছাত্রীকে নিজের দেশ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিল শিলচর এনআইটি। ভারত বিরোধী পোস্টে লাভ রিয়্যাক্ট দিয়েছিলেন তিনি। এই অপরাধে দেশে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশি ছাত্রীকে। এমনটাই অভিযোগে শিরোনামে অসমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি। ওই বাংলাদেশি তরুণী এনআইটি শিলচরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের পড়ুয়া। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারত বিরোধী পোস্টে লাভ রিয়্যাক্ট দিয়ে সমর্থন জানিয়েছেন ওই বাংলাদেশি ছাত্রী। এরপরে সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য কাছাড় পুলিশের আধিকারিক নুমাল মাহাট্টের দাবি, বহিষ্কার করা হয়নি ওই ছাত্রীকে, বরং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর দেশে ফেরত পাঠানো হয়েছে ওই বাংলাদেশি ছাত্রীকে। মঙ্গলবার তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই ছাত্রী সামাজিক মাধ্যমে কলেজের এক প্রাক্তন ছাত্রের ভারত বিরোধী পোস্টে সমর্থন জানিয়েছিলেন। ওই ছাত্র বাংলাদেশে 6 মাস আগে পড়াশোনার পাঠ চুকিয়ে ভারত ছেড়েছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশের বাসিন্দা। পোস্টদাতা ওই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠনের মুখপাত্র শুভাশিস চৌধুরী জানিয়েছেন, ভারত বিরোধী ওই পোস্টে প্রতিষ্ঠানের এক ছাত্রীর লাভ রিয়্যাক্ট তাদের নজরে আসে। কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন তারা। ওই পোস্টে ছাত্রীর সমর্থনের বিষয়টি চোখে পড়ার পর উত্তপ্ত হয়ে ওঠে এনআইটির পরিস্থিতি। এরপর ওই ছাত্রী নিজেই কর্তৃপক্ষের কাছে বাংলাদেশে নিজের দেশ বাংলাদেশে ফিরে যাওয়ার আর্জি জানিয়েছেন বলে জানা যাচ্ছে। ওই ছাত্রী 2য় বর্ষে পাঠরতা ছিলেন। তবে কি বাকি পরীক্ষাগুলো দিতে আবার ভারতে ফিরবেন তিনি, এ বিষয়ে পুলিশের মন্তব্য এখনোই কিছু বলা যাচ্ছে না।
সরকারি সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে এনআইটি শিলচরে পড়াশোনা করছেন ৭০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী। তাদের সঙ্গে পুলিশের তরফে যোগাযোগ রাখা হচ্ছে। ভারত বিরোধী কোনো রকম কর্মসূচি এবং পোস্টকে সমর্থন মত প্রকাশ করতে নিষেধ করা হয়েছে তাদের। বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে তীব্র বিরোধিতা চলছে বাংলাদেশ জুড়ে। তার মাঝেই শোনা গিয়েছিল এবার ভারতের ফারাক্কা ব্যারেজের সমস্ত লক গেট খুলে দিয়েছে ভারত। তারপরেই আবারও ভারত বিরোধিতা চরমে ওঠে বাংলাদেশ জুড়ে। এবার ফারাক্কা নিয়ে বাংলাদেশে গুজব বন্ধ করতে বার্তা দিল ভারত। আপাতত ব্যারেজের সমস্ত লক গেট খোলা রয়েছে। অবিরাম বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। জলস্তর বিপদসীমা অতিক্রম করায় খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের সমস্ত কটি লক গেট। অপরদিকে রবিবার ফারাক্কা থেকে জল ছাড়ায় বন্যা বিধ্বস্ত বাংলাদেশে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইউনূস সরকারের তরফে ভারতের প্রতিনিধিকে ডেকে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তারপরেই ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। আর এ নিয়ে বেশ কিছু ভুয়ো ভিডিও এবং ছবি ছড়িয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করছেন বলে জানিয়েছে ভারত সরকার। সোমবার ফারাক্কা ব্যারেজ থেকে প্রায় 11 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ব্যারেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে চাইলেও জল আটকে রাখা কোনোভাবেই সম্ভব নয়, কারণ জল ধরে রাখার কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই ব্যারেজে। বরং জল ছাড়া না হলে ব্যারেজের প্রবল ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয়েছে প্রবল ভারত বিরোধী প্রচার। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র উপদেষ্টাদের অন্যতম নাহিদ ইসলাম সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন ষড়যন্ত্র করেই নাকি ভারত জল ছেড়েছে। আরেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান সাংবাদিকদের বলেছেন ফারাক্কা এবং ত্রিপুরা থেকে জল ছাড়ার বিষয়ে ভারতের কাছে জবাব চাওয়া হবে। মঙ্গলবার ভারত সরকার ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার বিষয়ে বিবৃতিতে জানিয়েছে স্বাভাবিক প্রক্রিয়াতেই কাজ হয়েছে এবং তা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছে ভারত সরকার। সেখানে লেখা হয়েছে, বুঝতে হবে ফারাক্কা কোনো ড্যাম নয়, এটি একটি ব্যারেজ। নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে জল উঠলে তা ছাড়া হয়। তাছাড়া জল ছাড়ার বিষয়টি নির্দিষ্ট সময় অন্তর বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনকে জানিয়ে দেওয়া হয় ভারতের তরফ থেকে। এবারও সেটাই করা হয়েছে। তারপরেও ভুয়ো ছবি ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, টানা ভারী বৃষ্টিতে বাংলাদেশে বন্যার কবলে 8 জেলার প্রায় 29 লক্ষ মানুষ। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এখনও প্রায় 4.5 লক্ষ পরিবার জলবন্দী বাংলাদেশে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষিতে বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বছর ঘোরার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নরেন্দ্র মোদীর উদ্বোধন করা শিবাজির মূর্তি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালের 4 ডিসেম্বর নৌসেনা দিবসে উদ্বোধন করেছিলেন ছত্রপতি শিবাজির মূর্তি। 1 বছর হওয়ার আগেই আচমকা ভেঙে পড়ল 35 ফুটের ওই বিরাট মূর্তিটি। সোমবার ওই বিশাল মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ওই বিশাল মূর্তি মাত্র 1 বছরের মাথায় কিভাবে ভেঙে পড়ল, উঠছে তীব্র প্রশ্ন। মূর্তি ভাঙার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন টানা প্রবল বর্ষণের মাঝে ঘটে গিয়েছে এই ঘটনা। উদ্ধব ঠাকরে ঘটনায় রাজ্য সরকার অর্থাৎ শিন্ডে সরকারের দিকে আঙুল তুলেছেন। অভিযোগ, মহারাষ্ট্রের শিন্ডে সরকার নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করেছিল মূর্তিটি, আর তাতেই বছর ঘোরার আগেই ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল শিবাজির এই মূর্তিটি। এই ঘটনায় ইতিমধ্যে মূর্তি তৈরির ঠিকাদার জয়দীপ আপতে এবং নির্মাণ পরামর্শদাতা চেতন প্যাটেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। 27 আগস্ট মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। জয় শাহের নাম ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় শাহ। মাত্র 35 বছর বয়সেই দায়িত্ব পেলেন তিনি। ভারত থেকে এর আগে 4 জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন। 5ম চেয়ারম্যান হলেন ভারত থেকে জয় শাহ। চলতি বছর 1 ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নিচ্ছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির শিশুকন্যাকে
কেউ ধর্ষণ করতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিওয় এমনই ভয়াবহ হুমকি দেওয়ার জেরে উত্তর 24 পরগনার এক যুবককে গ্রেপ্তার করল এদিন পুলিশ। এই বিষয়ে সোমবার পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে বলেছিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ওই মন্তব্যের অভিযোগে মাসাদুল মোল্লা নামে মিনাখার মঠবাড়ি এলাকার বাসিন্দা এক যুবককে এদিন গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ভিডিওয় ওই নাবালিকাকে অভিষেক ব্যানার্জির কন্যাকে ধর্ষণ করতে পারলে 10 কোটি টাকার পুরস্কার ঘোষণা করতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য ভয়ঙ্কর এবং চূড়ান্ত এক বিকৃত মানসিকতার প্রমাণ। এটা কাকা দুটো ফায়ার করেন। জন্মাষ্টমীর অনুষ্ঠানে অনুরোধে গুলি ছুড়লেন তৃণমূলের কাউন্সিলর, চরম বিতর্ক। জন্মাষ্টমী উপলক্ষে পাড়ায় অনুষ্ঠান, উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি থেকে নেতা। অভিযোগ, এই অনুষ্ঠান মঞ্চ থেকে নিজের রিভলভার থেকে 2 রাউন্ড গুলি ছুড়ে জন্মাষ্টমী পালন করলেন হালি শহরের 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক যাদব। তা নিয়ে বিতর্ক শুরু হতেই কাউন্সিলরের যুক্তি, তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে, তিনি গুলি চালাতে চাননি, কিন্তু পাড়ার ছেলেরা বাজি পোড়াচ্ছিলেন। তাদের অনুরোধ আবদারে নাকি শূন্যে গুলি ছুড়ে জন্মাষ্টমী পালন করেছেন ওই তৃণমূল নেতা। 5 দিনের শিশু কন্যাকে 1 লক্ষ টাকায় বিক্রি করে দিলেন দম্পতি, ধৃত 6। 5 দিনের শিশু কন্যাকে 1 লক্ষ টাকায় বিক্রি, এমনটাই চাঞ্চল্যকর ঘটনা মহারাষ্ট্রের বদলাপুরে। 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সকলে মহারাষ্ট্রের ঠানে জেলার বদলাপুরের বাসিন্দা। অভিযোগ, সেখানে সত্যজাতকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন তার নিজের বাবা মা। প্রথমে যদিও শিশুটিকে দত্তক নিতে চেয়েছিলেন ওই নিঃসন্তান দম্পতি, কিন্তু পরে আর আইনি ঝামেলার দিকে পা বাড়াননি। শেষমেশ রফা হয় 1,10,000 টাকায়। টাকা নিয়ে নিজের শিশুকে অন্যের হাতে তুলে দেন শিশুটির বাবা মা। ঘটনার কথা প্রথম জানতে পারে মানব পাচার বিরোধী দল, এরপরেই তৎপর হয় নাগপুর পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শিশুর বাবা মা, ক্রেতা দম্পতি এবং লেনদেনে মধ্যস্থতাকারী আরও 2 ব্যক্তি। অপরদিকে আবগারি দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি পেলেন কে কবিতা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাকে জামিন দিল। চলতি বছরের মার্চ মাসে তাকে গ্রেপ্তার করেছিল ইডি এবং সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল কে কবিতাকে। ভারত রাষ্ট্র সমিতির ওই নেত্রীকে গ্রেপ্তার করার পর থেকে রাজনৈতিক মহলে নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে মার্চ মাসে দিল্লি আবগারি মামলায় গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর 1 মাস পর তাকে দ্বিতীয়বার গ্রেপ্তার করে সিবিআই। বহুদিন ধরেই জামিনের আবেদন করছিলেন তিনি, অবশেষে জামিন পেলেন কে কবিতা। বড় ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। এবার মোবাইলের 1 ক্লিকে মিলবে লোন বা ঋণ। ইউপিআই এর ধাঁচে এবার ইউএলআই আনছে আরবিআই। ঋণ নিতে চান? এবার থেকে আর ছুটতে হবে না ব্যাংকে, পোহাতে হবে না নথিপত্র জমা দেওয়ার হ্যাপা। জাস্ট মোবাইল ফোনেই 1 ক্লিকে মিলবে লোন। আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে লোনের টাকা। এবার দেশ জুড়ে আধুনিক ডিজিটাল পদ্ধতি চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যা ভারতীয় অর্থনীতিতে বিপ্লব আনতে চলেছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। সোমবার 26 আগস্ট ঋণের ক্ষেত্রে এবার থেকে ইউনিফাইড ল্যান্ডিং ইন্টারফেস বা ইউএলআই চালু করার কথা জানিয়েছে আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। সম্প্রতি এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করে আরবিআই। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর সঙ্গে তুলনা টেনে আরবিআই গভর্নর জানিয়েছেন, গ্রামীণ এলাকার বাসিন্দাদের মধ্যে যে ঋণের বা লোনের চাহিদা রয়েছে সেই বিষয়টি মাথায় রেখে ইউএলআই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে স্বল্প মেয়াদী ঋণ পাবেন উপভোক্তারা। ইউএলআই গোটা দেশে চালু হয়ে গেলে ঋণ নেওয়ার পরিমাণ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে বদলে যাবে ভারতের গ্রামীণ অর্থনীতি। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি আমরা। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বা সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। একই রকম পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা। তবে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিংবা সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আজকে আবহাওয়া দপ্তর। তবে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার 2-1টি জায়গা বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে।